এটা ইস্যু হয়নি সিপিএম আসুক, ইস্যুটা হয়েছে তৃণমূল যাক। এবং আমরাও খুব জোরের সাথে দাবি করিনি আমরা পারবো। আমাদের নেতারা কি করেছেন বক্তৃতায়? মানুষ চাইছে সরকার যাক, আপনি মানুষের কাছে চাইছেন শক্তিশালী বিরোধী পক্ষ হতে চাইছি। পুকুরে ঢিল পড়লে পরে বৃত্তটা প্রথমে ছোট্ট জায়গার ভিতর, তারপর বড় জায়গার ভিতর, তারপর বড় জায়গার ভিতর। পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার সময়ের মনের মাপ কে হিসেব করে রেখেছে বলুন তো? ভোটার এই কার্ড দিতে হবে, তার জন্য মহাকরণ ঘেরাও করতে হয়, তার জন্য ইলেকশন কমিশন ঘেরাও করতে হয়। মমতা ব্যানার্জি কোনোদিনই কোনো লড়াকু নেত্রী নন। ভোট পার করারও কার্যত 100 দিনের বেশিই হয়ে গেল আর কি, মানে বাংলায় বিধানসভা ভোট হয়ে গেছে, পেরিয়েছে। সময় গেলে তখন তো পর্যালোচনা চলে, আপনাদের দলেও তো পর্যালোচনা হয়েছে আপনাদের, কেন বিজেপির বিকল্প বামেদের মানুষ গ্রহণ করলো না। এই পর্যালোচনা আজকে যখন পরিস্থিতি যখন থিতিয়েছে খানিকটা, এখন তো অনেক বেশি বোধগম্য হচ্ছে আপনাদের। এখান থেকে নতুন কি তথ্য পাচ্ছেন যেটা মনে হচ্ছে এই যে আপনি বলছেন যে রাজনীতি স্বাভাবিক নয়, সেই স্বাভাবিক নয় পরিস্থিতির সঙ্গে ম্যাচ করানোর কি নতুন তথ্য আপনাদের সামনে উঠে আসছে? অনেক। যেমন একটা দুটো বলুন। যেমন ধরুন, আমি এই একটু আগে যে কথাটা বললাম, এই নির্বাচনে একটা ভোটারের সামনে ইস্যু হয়েছিল তৃণমূল থাক তৃণমূল যাক। এটা ইস্যু হয়নি সিপিএম আসুক, ইস্যুটা হয়েছে তৃণমূল যাক। যে মুহূর্তে তৃণমূল যাকটা ইস্যু হয়ে গেল, মানে গৃহীত ইস্যু হয়ে গেল যে তৃণমূল যাক, আমি ভোটটা দেবো তৃণমূলকে যাওয়ানোর জন্য, তখনই তার সেকেন্ড কোশ্চেন কামস, তাহলে তৃণমূলকে যাওয়াতে পারে কি? মানুষ মনে করেছেন বিজেপি, অস্বীকার করার তো কোনো উপায় নেই। মানুষ মনে করেননি যে আমরা পারবো, এবং আমরাও খুব জোরের সাথে দাবি করিনি আমরা পারবো। আমাদের নেতারা কি করেছেন বক্তৃতায়? বলেছেন আমরা 50টা আসন টার্গেট করে লড়ছি। আচ্ছা, আমি বক্তৃতা করে বলছি আমরা 50টা আসন টার্গেট করে লড়ছি, আপনারা একটা শক্তিশালী বিরোধী পক্ষ দিন। আমরা বিধানসভায় বিরোধী পক্ষ হিসাবে থাকা মানে এই আলোচনা হওয়া, এই আলোচনা হওয়া। মানুষ চাইছে সরকার যাক, আপনি মানুষের কাছে চাইছেন শক্তিশালী বিরোধী পক্ষ হতে চাইছি। মানুষ তো শক্তিশালী বিরোধী পক্ষ চায়নি, চেয়েছে সরকার যাক। লক্ষ্যেই ফারাক বোঝা যাচ্ছে আর কি। ঠিক। ফলত যেটা হয়েছে সেটা হচ্ছে সরকারটাকে যাওয়াতে পেরে নতুন সরকার করতে পারবে বিজেপি। পিপলস পারসেপশনে এটা এসে গেছে, অ্যান্ড পিপলস পারসেপশন সেইটা তার ভোটিং মুডকে কমান্ড করেছে। তৃণমূল যাকের সব ভোট বিজেপি পেয়েছে। এখন 100 দিন বাদে সেই লোকগুলোর একটা বড় অংশ, যে আমরা যে কারণে যাক চেয়েছিলাম গেছে, ভালো হয়েছে, সেটা খুবই ভালো হয়েছে, আমি নিজেও বলছি খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা যে কারণে যাকটা চেয়েছিলাম সেই কারণগুলো কিন্তু উদ্দেশ্য হিসেবে সাধিত হচ্ছে না। তাহলে আপাতত যদি উদ্দেশ্য হিসাবে সাধিত হচ্ছে না মনোভাবে থাকে, এবার রাজনীতি তো বহমান নদী, এবার এই নদীটা বইতে 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 দুরন্ত তিস্তা হয়ে গিয়ে কখন দুপার ভাসিয়ে দেবে, তোমরা আমাদের কথা মতো, আমাদের প্রত্যাশা মতো চলছো না, আমরাও তোমাদের শান্তিতে থাকতে দেব না বলে ভাসিয়ে দুপার চলে যাবে ধ্বংস করে, আপনিও জানেন না আমিও জানি না। ফলে একটা পরিবর্তন হওয়া মানেই কিন্তু অনেকগুলো পরিবর্তনের সূচনা হওয়া। একটা পরিবর্তন হওয়া মানে হচ্ছে এই ছিল চলে গেল, ব্যাস ঠিক আছে, শেষ, পরিবর্তনের সংজ্ঞা শেষ হয়ে গেল, পরিবর্তনের পরিধি শেষ হয়ে গেল, পরিবর্তনের বৃত্ত সম্পূর্ণ হয়ে গেল। নো, পুকুরে ঢিল পড়লে পরে বৃত্তটা প্রথমে ছোট্ট জায়গার ভিতর, তারপর বড় জায়গার ভিতর, তারপর বড় জায়গার ভিতর। ঢিলটার মাপের উপর নির্ভর করে পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার সময়ের মনের মাপ কে হিসেব করে রেখেছে বলুন তো? যে যুক্তিটা আপনি তুলছেন সেটা কি, মানে এই যে বিকল্প হয়ে ওঠার যে পরিস্থিতি, সেটার দিকে কি বামেরা ধীরে ধীরে যাচ্ছে? মানে আপনি কি তার কোনো সম্ভাবনা দেখছেন? অবশ্যই। দেখুন, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেউ বোধহয় কাগজ খুলে দেখাতে পারবেন না একটা দিন এমন আছে যে দিনে কোথাও না কোথাও কোনো না কোনো কাজের মধ্যে নেই, বোধহয় কেউ দেখাতে পারবেন না কাগজ। ঘটনাতে প্রত্যেক দিন পরিশ্রম করছেন, গোটা বাংলাকে
পার্টিকে, নবীন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি না এই চেষ্টাটা ফলহীন থাকতে বাধ্য। আমি এটা বলতেই পারি, হয়তো বলিও কখনো, যে সেদিনটা তুমি এটা এইভাবে করছো, দেখো তো এটা এইভাবে করলে ভালো হয় কিনা। আমার সঙ্গে সে সম্পর্ক আছে, আমি সেভাবে বলিও। কিন্তু তিনি যে প্রচেষ্টাটা দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি যে শ্রমটা দিয়ে যাচ্ছেন, তিনি যে তার মস্তিষ্কটাকে সবসময় বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যবহার করছেন, এই সত্যকে অস্বীকার করবে কে? তার সঙ্গে আমাদের পার্টির অনেক নেতা, যাদেরকে 5 বছর আগে মানুষ নেতা বলে চিনত না, এই সময়ের ভেতর উঠে এসেছে। আমি একজনের নাম বলে আরেকজনকে ছোট করব না বলে কোনো নাম বলছি না, কিন্তু এদের প্রত্যেকের যে প্রয়াস চলছে, যে লড়াই চলছে, যে শ্রম চলছে, এর একটা নির্যোগ ফল আছে। তবে সবচেয়ে বেশি করে যেটা দরকার, আমি এখনো বলছি যেটা দরকার, এই কথাটা কমরেড বিকাশ ভট্টাচার্য বারবার বলেন, এবং বলেন বলেই ওই মানুষটাকে আমার মনে হয় যে এই সময়কালের সবচাইতে অগ্রসর চেতনার নেতা, যে সাহস হারিও না, সাহস সঙ্গে রাখো, সাহস করে রুখে দাঁড়াও। বিকাশ ভট্টাচার্যের এই আহ্বান, সাহস করে রুখে দাঁড়াও, আর আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের এই পরিশ্রম, এই পরিকল্পনা, এই দুটোর একটা সত্যিকারের রাসায়নিক সংমিশ্রণ যদি রাজনীতি এবং সংগঠনে প্রতিফলিত হয়, তাহলে মিরাকেল সময়ের অপেক্ষা মাত্র। একটা প্রশ্ন খুব মানে ধীরে ধীরে ফিরে আসছে আর কি বাংলার রাজনীতিতে, সেটা আপনিও নিশ্চিতভাবেই সেটা কেউ না কেউ আপনাকে কখনো না কখনো করেছে এই গত 100 দিনের মধ্যে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কি এখানে ইতি হলো, নাকি তিনি আবার নতুন করে ফিরে আসবেন? কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন বাধা পাচ্ছেন, বিজেপির বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন, কিন্তু তিনি বেরোনোর চেষ্টা খানিকটা করছেন, পাল্টা একটা লড়াইয়ের চেষ্টা করছেন। আপনি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের দিন দেখেছেন, বিরোধী দলনেত্রী হিসেবে দেখেছেন, আপনি যুব নেত্রী হিসেবেও অল্প বিস্তর দেখেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছেন। আপনার কি মনে হচ্ছে? আমার এখানে একটা দ্বিমত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই লড়েননি, তিনি সবসময় ষড়যন্ত্র করেছেন। আমাদের মিডিয়া তার ষড়যন্ত্রগুলোকে লড়াই বলে প্রচার করেছে। যেমন একটা দুটো ষড়যন্ত্রের কথা বলুন একটু। নন্দীগ্রামে কেউ জমি নেবে না। বুদ্ধদেব ভট্টাচার্য তো খেজুরিতে জনসভা করে বলে দিয়েছিলেন 1 ছটাক জমি নন্দীগ্রাম থেকে নেওয়া হবে না আপনাদের ইচ্ছার বিরুদ্ধে। তারপরে নন্দীগ্রামকে মুক্তাঞ্চল বানিয়ে মাওবাদীদেরকে ব্যবহার করে শয়ে শয়ে মানুষকে খুন করে কি প্রয়োজন ছিল? তাহলে এই সিঙ্গুর মমতা ব্যানার্জিকে খুঁজে বের করতে পারলেন নাকি জমি দিতে অনিচ্ছুক মানুষকে? পারলেন না তো। ষড়যন্ত্র। সিঙ্গুরকে কেন্দ্র করে তাপসী মালিক, সুরিত দত্ত, ষড়যন্ত্র। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা, ষড়যন্ত্র। আন্দোলন কোনটা? 21শে জুলাই, ষড়যন্ত্র। ভোটার আই কার্ড দিতে হবে, ভোটার আই কার্ড দিতে হবে, তার জন্য মহাকরণ ঘেরাও করতে হয়, তার জন্য ইলেকশন কমিশন ঘেরাও করতে হয়। ভোটার আই কার্ড মহাকরণ দেয় না সংসদ ভবন দেয়? কোথাও কি জ্যোতি বোসের পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দল ভোটার আই কার্ড দেওয়া হবে না এই দাবি করেছিল, দেওয়া যাবে না এই দাবি করেছিল? কেউ তো করেনি। ইলেকশন কমিশন যদি মনে করে ভোটার আই কার্ড করবে, করবে। কার্ড কম হয়েছে ভারতবর্ষে, ষড়যন্ত্র। রেলমন্ত্রী হিসেবে সেই সুন্দরবন থেকে শুরু করে পারলে কাঞ্চনজঙ্ঘার চূড়ার উপরে একটা শিলা পুঁতে দিয়ে আসা, এই পর্যন্ত রেল লাইন হবে, একটা হয়েছে। ওরা বলে দীঘা হয়েছে, দীঘাটা গনি খান চৌধুরী করেছিল, উনি না। দীঘার প্রস্তাব গনি খান চৌধুরী, রুনান না। বুঝতে পেরেছি। তার মানে আপনি বলছেন যে এই যে এই মুহূর্তে ক্ষমতায় না থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি কোনোদিনই কোনো লড়াকু নেত্রী নন। তাকে একটা লড়াকু নেত্রীর মিথ বানানো হয়েছে। বামফ্রন্ট বিরোধী দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি মমতা ব্যানার্জিকে একটা লড়াকু নেত্রীর মিথ বানিয়েছে। কোনোদিন তিনি লড়েননি। কোনটা তিনি লড়েছেন? তাহলে কি সেই লড়াই শেষ? মানে আপনি বলতে চাইছেন যদি যদি না লড়ে না থাকেন, তাহলে কি এখন
কি পরিস্থিতি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন তাহলে শেষ বলে ধরতে হয় তো তাহলে? মমতা ব্যানার্জি কোনো রাজনৈতিক জীবন ছিলই না, তো তার আবার শেষ হবে কি? ওটা কোনো রাজনৈতিক জীবনই না। শ্রমিক ভট্টাচার্য এই প্রশ্নে একদম ঠিক বলেছে। বাজপেয়ীজি আর আদবানিজি না থাকলে লেবার রুমে তৃণমূল কংগ্রেস জন্মাতো না। বিজেপি আরএসএস জানতো পশ্চিমবাংলায় কমিউনিস্টদের খতম করতে হলে একটা তৃতীয় শক্তিকে কিছুদিনের জন্য তুলে আনতে হবে। তাদের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী মমতা ব্যানার্জির দল উঠে এসেছিল, তৈরি করা হয়েছিল। দেশি বিদেশি সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি, সমস্ত মিডিয়া সাহায্য করেছিল। বিজেপি আরএসএস যে সময় এসে বুঝেছে যে আর এদেরকে প্রয়োজন নেই, শেষ হয়ে গেছে, শেষ। এখন আমি কি করে এই কথা বলবো যে ভবিষ্যতে আরেকবার এরকম প্রয়োজন হবে না? সেটা আমি কি করে বলবো? কিন্তু প্রয়োজন হলেও কি আপনার মনে হয় 73 বছর বয়সে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রয়োজনটাকে ম্যাচ করাতে পারবেন? আরে সে মমতা না হয়ে সমতা হবে, সমতা না হয়ে ক্ষমতা হবে, যা হোক একটা কিছু হবে। বুঝতে পেরেছি। অন্তত সততা হবে না, এইটুকুনি গ্যারান্টি দিতে পারি। কিন্তু এই পরিস্থিতির কারণে আপনি বলছেন যে লড়াই বেসিক্যালি বিজেপি ভার্সেস বাম, তৃতীয় কোনো দল এই মুহূর্তে নেই, মানে আপনি বলছেন কংগ্রেসের খানিকটা তো উদ্যোগ রয়েছে, লড়াই রয়েছে, চেষ্টা রয়েছে। আমি বিশ্বাস করছি লড়াই বিজেপি ভার্সেস বাম না, লড়াই ভারতবর্ষের সংবিধান, তার পক্ষে থাকা শক্তি ভার্সেস ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার শক্তি। তাতে আপনি কোন স্ট্যান্ডে থাকবেন? আচ্ছা, রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়ে লড়াইকে বিবেচনা করবার লোক আমি না।